আমরা একটু ময়মনসিংহে যেতে চাই। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক যুক্ত আছেন। মামুন, কোনো প্রশ্ন আছে কিনা আপনার? কনিক, কি অবস্থা দেখছেন সেখানে? আজ তো তাদের কর্মসূচি ছিল দোয়া মাহফিল করা, এবং সেখানে সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন? দলীয় নেতাকর্মীরা তো আছেই। মামুন, দোয়া মাহফিলের যে বিষয়টি সেটি আছে, এবং অনেক জায়গায় দেখেছি যে দুপুরের পরেও সেই দোয়া মাহফিলের আয়োজন কিন্তু করা হয়েছে। তবে একটি তথ্য জানিয়ে রাখি যে ময়মনসিংহের যে 11টি সংসদীয় আসন রয়েছে, সেই 11টি সংসদীয় আসনের যে সমস্ত প্রার্থীরা এরই মধ্যে বিজয়ী হয়েছেন তাদেরকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আজকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ফলাফল তুলে দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহ 1 হালুয়াঘাট এবং ধোবাড়া উপজেলা থেকে, যিনি বিদ্রোহী হিসেবে, মূলত বিএনপির বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন, সালমান ওমর রুবেলের সাথে আমরা আছি বর্তমানে। আমরা একটু কথা বলতে চাই। নির্বাচন করতে গিয়ে তো নিশ্চয়ই অনেক ধরনের ঝক্কি ঝামেলা আপনাদের পোহাতে হয়েছে, দিন শেষে বিজয়ের হাসিটি আপনি হেসেছেন। তো জনগণের কাছে যে কমিটমেন্ট ছিল সেটি বাস্তবায়নে আপনি কতটা অঙ্গীকারাবদ্ধ? ধন্যবাদ। আমি প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করি হালুয়াঘাট এবং ধোবাড়ার আপামর জনতা, যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। পাশাপাশি কৃতজ্ঞ প্রশাসনের সকল কর্মকর্তাদের কাছে, তারা একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন দিয়েছে। পাশাপাশি আমি তাদেরকেও সমবেদনা জানাই যারা নির্বাচনে পরাজয় বরণ করেছে। আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, চলেন আমরা সকলেই মিলেমিশে আমরা একটা নিরাপদ হালুয়াঘাট ধোবাড়া গড়ে তুলি। নির্বাচনে তো জয় পরাজয় থাকবেই, প্রতিযোগিতাটাকে প্রতিযোগিতা মনে করলেই ভালো হয়। এইটার মধ্যে দিয়ে যে কেউ তো একজন জয় পরাজয় হবে। আর আমার হালুয়াঘাট এবং ধোবাড়া বাংলাদেশে একটি সীমান্তবর্তী এলাকা, যেটা পাহাড়ের পাদদেশে অবস্থিত। এখানে আপনার আদিবাসী সম্প্রদায়ের লোকজন বসবাস করে, সনাতন ধর্মের লোক বসবাস করে, পাশাপাশি আমরা মুসলমান ধর্মের মানুষজন আমরা একসাথে বসবাস করি। এইখানে সকল ধর্মবর্ণের মানুষ আমরা একসাথে বসবাস করি। এখানে সকলেই সকলকে সহযোগিতা করে। আপনার কিন্তু হেভিওয়েট প্রার্থী ছিল, তার সাথে কি আপনার কথা হয়েছে পরবর্তী সময়ে? জি, আমি কিছুক্ষণ আগে রিটার্নিং অফিসারের কাছ থেকে আমার কাগজ গ্রহণ করলাম। গ্রহণ করে এসেই নামাজ পড়তে গিয়েছি। আমি এখনই ওনাকে ফোন দিয়ে ওনার সাথে কথা বলবো। উনি আমার সম্মানিত বড় ভাই, আমাদের সাথে সম্পর্ক ভালো। উনি আমাদের দলের বিএনপির যুগ্ম মহাসচিব। ওনার সাথে আমার সম্পর্ক ভালো। আমি এখনই ওনাকে নামাজের পরে ফোন দিব আর কি ওনাকে। ধন্যবাদ। আপনার নিশ্চয়ই শুনছিলেন যে আসলে সম্প্রীতির যে রাজনীতির বন্ধন, সেটি হচ্ছে আসলে করা এবং রক্ষার জন্য তিনি বলছেন যে সবাই মিলেমিশে আসলে মূলত তার আসনটিকে সুন্দর করতে চান, মানুষের কল্যাণের জন্য কাজ করতে চান। এই ছিল আমার কাছে ময়মনসিংহের নির্বাচনী আসনের সবশেষ খবর। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম সহকর্মী সুলতান মাহমুদ কনিকের সঙ্গে, তিনি ময়মনসিংহে যুক্ত হয়েছিলেন। দর্শক, এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী ইসরাত জাহান। অনেক ধন্যবাদ। ইসরাত, স্বাগত জানাচ্ছি আপনাকে। রাজশাহীতে মিজানুর রহমান মিনু কথা বলছেন, আমরা সেখানে চলে আসতে চাই। স্বাস্থ্যসেবায় রাজশাহীতে একটা বিশ্বমানের বিষায়িত হাসপাতাল আমরা নির্মাণ করব। বিশেষ করে হার্ট, কিডনি, লিভার এবং অন্যান্য যে চিকিৎসার জন্য ব্রেন, আমাদের সন্তানেরা বিদেশে যায়, পার্শ্ববর্তী দেশে যায়, আমরা চাই আমাদের ভাইরা রাজশাহীতে ধরে চিকিৎসা। আর হচ্ছে যারা জাতির শত্রু, ভূমিদস্যু, যারা হচ্ছে চাঁদাবাজ, সে যেই হোক না কেন, যারা জনগণের উপরে ইয়ে করবে, সে যেই হোক না কেন, তাকে কঠোর হস্তে দমন করা। এবং গত 17 বছরে এবং 1.5 বছরে যারা বিভিন্ন জায়গা জমি দখল করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং একটি সুন্দর রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রকে একটি শান্তির মহানগরীতে পরিণত করা আমাদের দায়িত্ব। আমি আমার জীবন দিয়ে হলেও এই সমস্ত দাবি দেওয়াগুলি সারা বাস্তবায়ন করব। বিশ্বাস রাখতে হবে, মনে রাখতে হবে, শহীদ জিয়া জাতির জন্য যুদ্ধ করেছেন এবং জীবন দিয়ে শাহাদত বরণ করেছেন। আমরা তার সৈনিক। মনে রাখতে হবে, বেগম খালেদা জিয়া মাথা নত করেন নাই। তিনি সব সময় দেশের জন্য তিনি কাজ করে গেছেন এবং তিনি আমাদের মাঝে চলেছেন। তার মতো হতে হবে আমাদের নেতা জনাব তারেক রহমান চাই। তো আমি আশা করছি যে আগামী দিনে বাংলাদেশের দেশ পরিচালনা রাজশাহী যেমন অতীতে ব্যাপক ভূমিকা রেখেছিল, ভবিষ্যতেও রাখবে। আমি চাই
যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা সবাই আমার ভাই। তাদের সবাইকে নিয়ে রাজশাহীকে আমরা গড়ে তুলব। আমরা কোনো এখানে কেউ মানে অতীতের মতো একনায়ক হয়ে কোনো কিছু করার চেষ্টা করে বা দুর্নীতিবাদ কোনো না করে আমরা চাই যে দুর্নীতিবাদ মুক্ত একটা সুন্দর প্রশাসন, এবং ইনশাল্লাহ আমরা জনগণের ভোটে নির্বাচিত, জনগণের জবাবদিহিতা এবং জনগণের মুখ উজ্জ্বল করাই আমাদের প্রধান দায়িত্ব। বেলাল, জানাবেন কেমন লাগছে আসলে নতুন বাংলাদেশের দ্বারপ্রান্তে আমরা, সেখানে বিজয়ী যে প্রার্থী রয়েছেন তিনি কি প্রত্যাশা ব্যক্ত করছেন নতুন বাংলাদেশ নিয়ে, এবং সেখানকার মানুষ আসলে কি জানাচ্ছেন? ইসরাত, ইতিমধ্যে যে বিজয়ের হাসি সেটি কিন্তু গতকাল রাতেই আমরা দেখেছি যে প্রার্থীরা এসেছেন, এবং দেখতে পাচ্ছি যে আজকে জুমার নামাজ, সেই নামাজ শেষে গলখালি যে কবরস্থানে বাইতুল মামুর জামে মসজিদ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থী রফিকুল ইসলাম বকুল তিনি নামাজ শেষে এখন তিনি রয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি তিনি এখানে এসেছেন, এবং তার সাথে একটু কথা বলতে চাই যে এতদিন পর চেষ্টার পরে বিজয়ী হলেন, কি ধরনের, যে ধরনের প্রত্যাশা দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, কি ধরনের কাজ করবেন বলে প্রত্যাশা? ধন্যবাদ। জনগণকে আমি প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে আমার এই খুলনা ৩ আসনের দৌলতপুর, খানজাহালি এবং খালিশপুর থানার সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমার দলের নেতাকর্মী যারা আছে তাদের প্রতিও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমি যেভাবে মাঠে নেমেছিলাম সেভাবেই আমি আছি, থাকব, এবং আমার জনগণের যে প্রত্যাশা আমার প্রতি আমি সর্বোচ্চ দিয়ে আমি সেটা পূরণ করার চেষ্টা করব। আপনার এই আসনটা তো সর্বোচ্চ প্রার্থী ছিল, আমরা দেখেছি 10 জন প্রার্থী। চ্যালেঞ্জটা কেমন ছিল জয়ের জন্য? আমি কখনো চ্যালেঞ্জ মনে করি নাই। আমি সবসময় সব জায়গায় বলেছি যে আমি নতুন কোনো প্রার্থী নই কিংবা নতুন আগন্তুক কেউ নই। আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। আমার বিশ্বাস ছিল যত প্রতিকূল পরিবেশই হোক, যত ধরনের যত সমস্যা আসুক না কেন, জনগণই আমাকে তুলে নিয়ে আসবে, এবং সেটাই জনগণ করেছে শেষ মুহূর্তে। নিশ্চয়ই অনেক ধরনের পরিকল্পনা রয়েছে, সর্বপ্রথম কোন ধরনের কাজ করার পরিকল্পনা ভাবছেন? আমাদের এখানে সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা কর্মসংস্থান। আমাদের জুট মিলগুলো খোলার ব্যবস্থা করতে হবে, আমাদের এলাকাবাসী যারা শ্রমিক ভাই আছে তাদের চাকরির ব্যবস্থা করতে হবে, এবং আমাদের অসংখ্য আমাদের তরুণ প্রজন্ম যারা পাশ করে বসে আছে, তারা চাকরি পাচ্ছে না, হতাশায় তারা মাদকে যাচ্ছে, সেই ছেলেদের থেকে চাকরির ব্যবস্থা করতে হবে, সমাজ থেকে মাদক এবং সন্ত্রাস দূর করতে হবে, এবং এলাকাবাসীর দাবি এখানে একটি আধুনিক হাসপাতাল তৈরি করতে হবে। সর্বোপরি আমরা দেখেছি আপনি ভোটের মাঠে বারবারই বলেছেন যে এই যে শিল্পনগরী কল কারখানাগুলো বন্ধ রয়েছে শিল্পনগরীর, সেগুলো চালুর ব্যাপারে বা অন্য ধরনের কোনো কর্মসংস্থানের পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। কারণ এটা তো ছোটখাটো বিষয় নয়, এটা 26টা জুট মিল, অনেকগুলো জুট প্রেস, এই সংশ্লিষ্ট অনেক কলকারখানা, এটা হচ্ছে বড় প্রজেক্ট। এটা রাষ্ট্রীয় পর্যায়ে পদক্ষেপ নিতে হবে এবং তার পৃষ্ঠপোষকতা লাগবে। আমি চেষ্টা করবো সবাইকে নিয়ে এটা দ্রুততার সাথে সমাধান করতে। জি, ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। দর্শক, আমরা দেখছিলাম যে খুলনা 3 আসনের প্রার্থী রফিকুল ইসলাম বকুল তিনি কিন্তু এই নামাজের শেষে এখানে কথা বলবেন, এবং আমরা দেখছি অনেক কর্মী সমর্থকরা রয়েছে, তারা কিন্তু তাকে উইশ করার জন্য এখানে অপেক্ষা করছে। তো আমার কাছে সব মিলে এই ছিল। সজল, অনেক ধন্যবাদ আপনাকে। খুলনার উৎসব মুখর পরিবেশ দেখছিলাম আমরা এই পর্যায়ে একটু বগুড়ায় যেতে চাই। সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভূমি, এবং এখানে এবার বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানও জিতেছেন। নেতাকর্মীদের প্রতিক্রিয়া এবং প্রত্যাশার কথা জানতে চাই আপনার কাছে। যে মামুন, আসলে প্রত্যাশিত বিজয়, যেটা বগুড়ার মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল একটি সুষ্ঠু ভোট দেওয়ার জন্য, সারা বাংলাদেশের যেরকম সবাই অপেক্ষা করছিল, এখানেও কিন্তু সেই অপেক্ষার ফলাফল সুন্দর হয়েছে। 7টি আসনে বিএনপি কাঙ্ক্ষিত বিজয় পেয়েছে। বিএনপি চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক কোনো বিজয় মিছিল হয়নি, কিন্তু নির্দেশনা মোতাবেক গোটা বগুড়া জেলার বিভিন্ন জায়গাতেই কিন্তু দোয়া মাহফিল হয়েছে। সেরকমই বগুড়া 2 সংসদীয় আসনে বিজয়ী প্রার্থী মীর শাহ আলম তিনি কিন্তু বগুড়ার মহাস্থান মাজার মসজিদে জুমার নামাজ আদায় করেছেন, এবং তারপরে সেখানে শুকরানা যে মোনাজাত, সেই মোনাজাতে অংশগ্রহণ করেছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। বিএনপি বগুড়ার 7টি আসনেই বিজয় পেয়েছে এবং পরিষ্কার ব্যবধানে বিজয় পেয়েছে। আসলে বগুড়া বিএনপি নেতাকর্মীদের দাবি যে দীর্ঘদিন উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছে। আপনার প্রথম প্ল্যানটা কি থাকবে, এবং তার সাথে তারেক রহমানের সাথে কোন কোন বিষয় নিয়ে বগুড়ার উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করবেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করতে চাই যে বগুড়ার 7টি আসন সহ বাংলাদেশে প্রায় 213 বা 15টা আসন নিয়ে প্রায় 20 বছর পর বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি ক্ষমতায় প্রায় দ্বার প্রান্তে। 2-1-এর মধ্যে আমাদের বগুড়ার কৃতি সন্তান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন,
এবং মন্ত্রী পরিষদ গঠন করবেন ইনশাল্লাহ। 17 বছর বগুড়ার উন্নয়ন বঞ্চিত, বগুড়ার অনেক কিছুই আমাদের এখানে অসম্পূর্ণ রয়েছে। বিশ্ববিদ্যালয় শুরু হলেও পূর্ণাঙ্গ হয়নি, মেডিকেল কলেজ থাকলেও সেখানে যন্ত্রপাতির অভাব রয়েছে, আমাদের রাস্তাঘাট, ফুটবল স্টেডিয়াম থেকে শুরু করে আমাদের বগুড়ার অনেক কাজ বাকি রয়েছে। এই কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি বগুড়া আমাদের ক্ষুদ্র এবং ভারী শিল্পকে গুরুত্ব দেওয়া হবে। বগুড়া জেলা যেহেতু কৃষিভিত্তিক অঞ্চল, এখানে কৃষি শিল্পকে আমরা প্রাধান্য দেব এবং এখান থেকে সীমিত আকারে কৃষি পণ্য দেশের বাহিরে যাচ্ছে, আলু, ফুলকপি, বাঁধাকপি। এই অঞ্চল থেকে, আমার নির্বাচনী এলাকা বগুড়া শিখগঞ্জ মহাস্থান এলাকা থেকে আমরা এটা আরও প্রসেসিং সেন্টার তৈরি করে যাতে আরও ব্যাপকভাবে এর বাইরে কলা সহ অন্য সবজি, যেন টমেটো সহ অন্য সবজি যাতে দেশের বাইরে রপ্তানি করা যায় এবং কৃষকরা লাভবান হয়, সে ব্যাপারে পদক্ষেপ নিব। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আপনি ছাত্র জীবন থেকে পলিটিক্স শুরু করেছেন, প্রথমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারপর উপজেলা চেয়ারম্যান এবং সর্বশেষ এমপি। এখন এই শিবগঞ্জের প্রত্যেকটা নেতাকর্মীকে আপনি চেনেন। তারেক রহমানের একটি পরিকল্পনা আছে যে তিনি দুর্নীতি প্রতিরোধ করবেন। বিএনপির যারা নেতাকর্মী আছে তাদেরকে অনেক সময় দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়, সেই বিষয়টা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, যদি ছোট্ট করে আমাকে উত্তর দেন। আসলে দুর্নীতি তো শুরু হয় সরকার প্রধান থেকে। সরকার প্রধান যদি তার অবস্থানে শক্ত থাকেন এবং আমাদের নেতা তারেক রহমান যেহেতু ঘোষণা দিয়েছেন দুর্নীতি হবে না, এমনিতেই মাঠ পর্যায় পর্যন্ত এটার মেসেজ চলে যাবে এবং আমরা তৃণমূল পর্যায় পর্যন্ত এই ব্যাপারে শক্ত অবস্থান থাকবো। ইনশাল্লাহ আমরা কাউকে কোনো দুর্নীতি করতে দেবো না এবং এই সরকার এবং আমরা হব জনবান্ধব। ধন্যবাদ। শুনছিলেন বগুড়া 2 থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহ আলমের বক্তব্য। তিনি বলছিলেন যে উন্নয়ন বঞ্চনার শিকার বগুড়াকে নিয়ে তার এবং তারেক রহমানের পরিকল্পনা আছে। একই সাথে যে দুর্নীতির বিরুদ্ধে তারেক রহমানের যে অবস্থান, সেই অবস্থান কিভাবে তারা নিয়ন্ত্রণ করবেন বা কিভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবেন সেগুলোও বলছিলেন। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। বগুড়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজ জেলার খবর জানাচ্ছিলেন ফরহাদুজ্জামান। আমরা এটা যেতে চাই কুমিল্লার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সম্ভবত রয়েছেন জাহিদুর রহমান। জাহিদ, জানাবেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নতুন কোনো আপডেট কি দেওয়া হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার? 11টি সংসদীয় আসনে আমরা দেখেছি যে আপনার 8টিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র এবং একটিতে জামাতে ইসলামী এবং এনসিপির হাসনাত আব্দুল্লাহ একটিতে। টোটাল এই 11টি আসনের ফলাফল কিন্তু গতকাল রাতে রিটার্নিং অফিসার ঘোষণা করেছেন। তারপর থেকে আজ ফলাফল রিটার্নিং অফিসার প্রার্থীদের কাছে দিবেন, সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই বেশ কয়েকজন প্রার্থী রিটার্নিং অফিসার কার্যালয়ে এসেছেন এবং আসার পর তাদের যে ফলাফল সেটা সংগ্রহ করেছেন রিটার্নিং অফিসারের কাছ থেকে। এরপরে আমরা যেটা জানি যে আছে কিছুক্ষণের মধ্যেই রিটার্নিং অফিসার কার্যালয়ে হাসনাত আব্দুল্লাহ, যিনি এনসিপি কুমিল্লা 4 আসন থেকে নির্বাচন, তিনি এখানে আসবেন এবং তার যে ফলাফল সেটা রিটার্নিং অফিসার কাছ থেকে সংগ্রহ করবেন। একই পর্যায়ক্রমে 11টি আসনের অন্যান্য প্রার্থী বা তাদের প্রতিনিধি এখানে আসবেন। তবে এক্ষেত্রে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে যেহেতু নির্বাচন হয়েছে, দেশে একটা পরিবর্তন আসবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছে, সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে বেশ ভাবনা। তো এই বিষয়টা নিয়ে আমরা আমাদের একজন সহকর্মী রয়েছেন আমাদের সাথে, মহাজির হক, তিনি কুমিল্লার বিভিন্ন এলাকায় গিয়েছেন, সকাল থেকে ঘুরেছেন, সেখানে আসলে কি ধরনের অবস্থা দেখেছেন এবং মানুষ কি বলছে সেটা একটু আপনার কাছে জানতে চাই। অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে আমাদের কুমিল্লার প্রতিনিধি জাহিদ যেমনটা জানাচ্ছিলেন, আমরা এরকম সকাল থেকেই মূলত কুমিল্লা শহরের নির্বাচন পরবর্তী যে অবস্থা, সেই অবস্থা দেখতে বের হয়েছিলাম এবং আমরা শুরু করি একেবারে কুমিল্লা 1 যে আসনটি রয়েছে, মেঘনা এবং দাউদকান্দি উপজেলা নিয়ে গঠিত। সেখানে প্রায় 60,000 ভোটের ব্যবধানে জিতেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আমরা তার সঙ্গে কথা বলেছি, আমরা সেখানে গিয়ে দেখেছি সেখানে তার দলের যারা নেতাকর্মী সমর্থক রয়েছেন তাদের অবস্থান। তবে যদিও বিএনপি থেকে মূলত বলা হয়েছে তারা কোনো আনন্দ মিছিল বা বিজয় মিছিল যেটাকে বলে, তারা এই ধরনের কর্মসূচিতে যাবেন না। তারা মূলত আজকে শুক্রবার তারা দোয়া দুরুদের ব্যবস্থা করেছে। আমরা কুমিল্লা জেলাতেও আমরা মূলত দেখেছি যে এখানে বিভিন্ন মসজিদে এখানকার বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা দোয়া মাহফিলের আয়োজন করেছেন এবং একই সাথে সবচেয়ে আলোচিত যে আসনগুলো রয়েছে কুমিল্লার 11 এবং কুমিল্লা 4, সেই দুটি আসনেই শুধুমাত্র 11 দলীয় যে ঐক্যজোট রয়েছে, সেই ঐক্যজোটের প্রার্থীরা অর্থাৎ জামাতের তাহের এবং এনসিপির এই দুইজন জিতেছেন এবং বাকি সবকটি আসনে এখানে বিএনপি এবং একটি আসনে স্বতন্ত্র জিতেছেন। তো এই সব মিলিয়ে এখানকার যে অবস্থা ইসরা, তার কিছুক্ষণের মধ্যে হাসনাত আব্দুল্লাহ আসবেন এখানে। আমরা দর্শকদের তাদের এইখানে অনেক প্রার্থীরাও আসবেন, চেষ্টা করব দর্শকদের জানানোর।